প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম বিনাশ। এখন এখন শুরু করছি নবম অংশ। স্মিথ হাসল রোজা। ঈর্ষাবোধ করছে কিং। তার মানে নৈতিক জয় হয়েছে ওর। ওকে ভালো লাগে আমার। অকপট স্বরে বলল ও। একটা ব্যাপারে মিল আছে আমাদের। দুজনেই আমরা খুব সাহসী। তোমার ভাড়াটে খুনিকে ন্যায্যর চেয়েও বেশি সুযোগ দিয়েছে ক্যালকিন। ধেৎ, ওসবের সঙ্গে আমার সম্পর্ক নেই। এটা দুজনের ব্যক্তিগত ব্যাপার ছিল। আমার তো মনে হয় অতীতেও দেখা হয়েছিল ওদের। হ্যাঁ, হতে পারে, বিড়বিড় করল রোজা। তুমি আমাকে বিশ্বাস করছো না? কৌতুক ফুটল রোজার চোখে। আমি সন্দেহ বা অবিশ্বাস করলেও যেন কিছু যায় আসে না। জর্জ ওয়াশিংটন ব্লেজার। উপহাস ওর কণ্ঠে। শক্ত হয়ে গেল কিংয়ের চোয়াল। চিবিয়ে চিবিয়ে পরের কথাগুলো বলল সে। রোজা মেলিন, কবে যে তোমার সুন্দর ওই ঘাটটা দুহাতে চেপে ধরে মটকে দিই। সেটা খুবই দুঃখজনক হবে, যেহেতু বহু মানুষ ওই ঘাটটা পছন্দ করে। স্মিথ হাসল রোজা। যাকগে, বেশ কিছু কেনাকাটা আছে আমার। মহামান্যের যদি আর কোনো চাওয়া বা জিজ্ঞাসা না থাকে, অনুমতি দিলে এবার নিষ্ক্রান্ত হই। নিচু হয়ে বাউ করল ও। একান্ত বাধ্য প্রজার মতো অপেক্ষায় থাকলো। তেরছা চোখে চেয়ে আছে। পুরোটাই ভান। মেজাজ সামলে নিয়েছে কিং। তুমি আসলে আমাকে খেপিয়ে তুলতে চাইছো, দুষ্টু মেয়ে। চলো, কেনাকাটায় তোমাকে সাহায্য করব। মেয়ে কি আতঙ্কে দুহাত উপরে তুলল রোজা। মাফ করো, সুনাম যাও বা কিছু অবশিষ্ট আছে, সব ধূলিসাৎ করে দেবে। কি ভাববে সবাই? সারা শহরে চাউর হয়ে যাবে যে আমরা একসঙ্গে হাউসকিপিং করছি। অসুবিধা কি? আগ্রহী ও সন্তুষ্ট কণ্ঠে বলল কিং। সম্ভাবনাটা আলোচনায় উঠে আসায় চমৎকৃত হয়েছে। সার্কেল বিতে চলে এসো এবং অন্যান্য মিস পার্কারের দেখাশোনা করে অনন্যা মিস পার্কারের দেখাশোনা করে সে জীবন কাটিয়ে দিতে হবে, এই বলতে চাইছো? মধুর কণ্ঠে কথাটা শেষ করল রোজা। কিংয়ের মুখ বা আচরণে পরিবর্তন দেখে চরম বিস্মিত হলো রোজা। প্রচণ্ড রেগে গেছে সে। চোখের তারায় হিংস্র ও অশুভ কি যেন ফুটে উঠল। রীতিমতো কুৎসিত বলা চলে সেটাকে। দাঁতে দাঁত চাপল সে। চাপা হিসিস শব্দে বলল, হারামিটা তাহলে পেটের সব খবর উগড়ে দিয়েছে। হ্যাঁ, ওর পক্ষে এই স্বাভাবিক। কিন্তু এটাই শেষ। এরপর আর অন্ধকারে ছুঁড়ে মারা ঢিলটা যে একেবারে ছাদের উপর গিয়ে আঘাত হানবে কল্পনাও করেনি রোজা। প্রচণ্ড ক্ষেপে গেছে কিং। এত ক্ষেপতে তাকে কখনো দেখেনি। তাজা ক্ষতে প্রলেপ দেওয়ার তাগিদ বোধ করলো। তুমি কি লুসের কথা বলছো? তোমার বা মিস পার্কারের ব্যাপারে আমাকে কিছু জানায়নি ও। আদপে এ সম্পর্কে কোনো আলাপই হয়নি আমাদের। সেফ অনুমানে বলেছি। তোমাকে খোঁচা মারতে চেয়েছিলাম। আমি আন্তরিক দুঃখিত কিং। তীক্ষ্ণ চোখে তাকালো কিং বেলেজার। মনে ক্ষোভ আর রাগের দৈরত্য চলছে। রক্তে উন্মাত্ত আক্রোশ বোধ করছে সে। স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মেয়েটি। দৃষ্টিতে সামান্য পলকও পড়ছে না। পরিষ্কার ও নিষ্কম্প চাহনি। কিং বুঝল রোজা মেলিন যত বড় অপরাধী করুক, মৃত্যুক নয়। সামান্য নট করল কিং, যেন নিজস্ব ভাবনার উত্তরে। বেশ, তোমার কথা বিশ্বাস করলাম, শেষে বলল সে। কর্কশ শোনালো কণ্ঠ। কিন্তু একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি, যদি লুসের ভালো চাও তো ওকে এখান থেকে চলে যেতে বলো। উইন্ডি বা এ চৌহদ্দি একসঙ্গে আমাদের দুজনের জন্য খুবই ছোট জায়গা। আমি এখান থেকে যাব না।
যাওয়ার চিন্তাও করি না। সেক্ষেত্রে ওকেই যেতে হবে। যাকগে, রাতে দেখা হবে। ব্যবসার খাতিরে সেলুনে বসতে হয়, তুমি এলেই তো দেখা হবে। প্লাজায় তুমি কেন? কারো আশাই ঠেকাতে পারবো না আমি। ঘুরে দাঁড়িয়ে চলে গেল রোজা। রাস্তা ধরে এগোলো কিং ব্লেজার। দুই মহিলাকে নিয়ে ভাবছে। মধুরঙা চুল ও নীল চোখের বিপরীতে কালো চুল ও কালো চোখের মধ্যে কাকে বেছে নেবে ঠিক করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বড্ড কঠিন বাছাই। মনে মনে একচোট হেসে নিল কিং। বাছাই করবার বাধ্যবাধকতা কোথায়? কে ওই ঝামেলায় যায়? বরং সহজ কাজটা করতে পারে সে। দুজনকেই লাগবে ওর। আজ পর্যন্ত কিছু চেয়ে না পায়নি কিং ব্লেজার। বিড়বিড় করে স্বগোক্তি করল সে। চওড়া হাসি ফুটেছে মুখে। তলে তলে সন্তুষ্ট ও প্রসন্ন বোধ করছে। কঠিন সমস্যার দারুণ এক সমাধান করে ফেলেছে। 16 আনা কেন, 32 আনা প্রাপ্তি। তবে পথে দুটো কাটা আছে, লুস আর বেয়ারা ওই পাঞ্চার। বাধা দুটো উপড়ে না ফেললে আশা পূরণ হবে না। হুইটির ফেল মারাটা এমনকি এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে, অথচ তাকে অজেয় ভেবেছিল। আশ্চর্য ব্যাপার, ক্যালকিনের কাছে পাত্তাই পায়নি সে। মনে মনে কঠিন শপথ করল কিং ব্লেজার। শক্ত হয়ে গেল দুই চোয়াল। খেল এখনো শুরুই করেনি। ঠিকমতো যখন চাল দেবে দিশেহারা হয়ে পড়বে ক্যালকিন। বেটা খাদা, নাকটা টেনে লম্বা করে দেব। প্রবল বিদ্রুপের সঙ্গে বিড়বিড় করল কিং। এমন খেল দেখাবো যে ভুরু কপালে উঠে যাবে। হুইটির মৃত্যুর খবর পৌঁছাতে সিপি রাঞ্চে উৎসবের আমেজ শুরু হলো। সবার মধ্যমণি হয়ে গেল নতুন ফোরম্যান। হুইটির সামর্থ্য নিয়ে কারোরই সন্দেহ ছিল না, কারণ তার পিস্তলের দুটো দাগ তৈরি হয়েছিল উইন্ডোতে আসবার পর, এবং দুই শিকারের প্রত্যেকে পিস্তলের যথেষ্ট দক্ষ ছিল। এরপর প্রায় সবাই একমত হয়েছে যে হুইটির সঙ্গে টেক্কা দেওয়ার মতো লোক চৌহদ্দিতে শুধু একজনই আছে, লোকটা কিং ব্লেজার। যদিও দুজনের মধ্যে কার ক্ষিপ্ততা বেশি জানবার উপায় ছিল না, তবে অনেকেই মনে করত কিংই অপেক্ষাকৃত ক্ষিপ্ত। রাতে সাফারের সময় হুইটির সঙ্গে ক্যালকিনের ডুয়েলের পরের রাতের ঘটনা, এ নিয়ে আড্ডা জমে গেল। কিং ক্ষিপ্ত তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এও মনে রাখতে হবে হুইটিকে পিস্তল বের করতে দিয়েছে জন। মনে করিয়ে দিল জিম বার্নেস। হুইটি পিস্তল খাপমুক্ত করবার পর জন নিজে ড্র করেছে। তার আগে সেফ অপেক্ষায় ছিল। এ থেকে বুঝতে পারছো না আসলে কতটা ক্ষিপ্ত? এবং শুধু বাম হাতের পিস্তলটা ড্র করেছে। দুই চোখের ঠিক মাঝখানে গুলিটা বিঁধেছে, যেন মেয়েদের টিপ। যোগ করল মোডি। এত নিখুঁত শুটিং করা চারটিখানি ব্যাপার নয়, যেখানে প্রতিপক্ষ আগেই পিস্তল বের করে আছে। কোনো সন্দেহ নেই তাতে, জানালো ফ্ল্যাটি। আচ্ছা বেন, তোমার বন্ধু যে পিস্তলের জাদুকর, এটা আমাদের আগে থেকে জানালে না কেন? প্রথম দিন ওকে যে অভ্যর্থনার আয়োজন করা হয়েছিল, এর ফলশ্রুতিতে কারো সঙ্গে তর্কাতর্কি বা ঝগড়া বেঁধে গেলে কেউ যদি ওকে চ্যালেঞ্জ করে বসতো, তোমার কান দুটো মলে দিত। হাসতে হাসতে বলল বেন। দূর, তোমরা যা ভাবছো জন কিন্তু অত চালু নয়, তবে একেবারে স্লো তো বলা যাবে না। গলা ফাটিয়ে প্রতিবাদ করল সব পাঞ্চার। সমানে চেঁচাচ্ছে। তীব্র শোরগোলে চাপা পড়ে গেল বেন ব্লকারের শেষ কথাগুলো। রীতিমতো খেপে গেছে এরা, টের পেল বেন। যত চেষ্টাই করুক, ওর মিথ্যাকে উড়িয়ে দিয়েছে। মনে মনে সন্তুষ্টি বোধ করল। চাপা হাসি ফুটল ওর রুক্ষ মুখে। প্রায় জাদু দেখিয়েছে ক্যালকিন। সিপি রাঞ্চে যোগ দেওয়ার 3 সপ্তাহের মধ্যে
সব কাউহ্যান্ডের মন জয় করে নিয়েছে বিনা বাক্য ব্যয়ে। এখন জনের যে কোনো নির্দেশ মেনে নেয় এরা, কোনো ব্যাখ্যা দাবি করে না। জন নরকে যেতে বললেও নির্দেশটা তামিল করবে বোধহয়। জনের একচ্ছত্ব কর্তৃত্বে কার্যত হ্রাস পেয়েছে বেনের ক্ষমতা। এখন আর ওকে অত ভয়ঙ্কর বা মারকুটে বলে মনে করে না সহকর্মীরা, তাই পাত্তাও দেয় কম। তবে তাতে মোটেও অখুশি নয় বেন বোলকার। আলোচনা অন্য প্রসঙ্গে চলে গেল। সাপ সম্পর্কিত এক ঘটনা বলতে লাগলো মুডি। পূবে যেমন মাছ শিকারের গল্প খুব জনপ্রিয়, তেমনি পশ্চিমে সাপের গল্প ব্যাপক প্রচলিত এবং কম বেশি বিশ্বাস করা করে সবাই। মুডির গল্পের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। লাইন কেবিন থেকে প্রায় আধ মাইল দূরে তখন হঠাৎ ঘাসের উপর দুটো প্রকাণ্ড র্যাটলারকে ধস্তাধস্তি করতে দেখলাম। বলতে শুরু করলো মুডি। মজার ব্যাপার হচ্ছে, যদিও ওরা লড়াই করছে, কিন্তু একই সঙ্গে পরস্পরের কাছ থেকে দূরে সরে যেতে চাইছিল। আর একটু কাছে যেতে আসল ঘটনা বুঝতে পারলাম। দুটোই মিলে নিশ্চয় বিস্তর হুড়োহুড়ি করেছে এবং কোনো এক ফাঁকে ওদের লেজে প্যাঁচ খেয়ে গেছে। বুঝতে পারছো না? বুঝতে পারছো তাহলে? যত সরে যেতে চায় ততই গিঁট শক্ত হয়ে বসে। সর্বশক্তি খাটিয়েও বিচ্ছিন্ন হতে পারছিল না ওরা। তুমি কি করেছো? জানতে চাইল জিম বার্নেস। স্যাডল থেকে নেমে ওদের প্যাচ বা গিট খুলে দিয়েছো? তারপর ওরা কি করেছে? তোমাকে বাউ করে সুস্থ সেলুট ঠুকে কাঁধে কাঁধ মিলিয়ে বিদায় নিয়ে গেছে? মোটেই না, দীর্ঘস্বরে বলল গল্প বলিয়ে। গুলি করে দুটো সাপেরই মাথা উড়িয়ে দিয়েছি। বিশ্বাস না হলে জর্জকে জিজ্ঞেস করো। পরে ওই জায়গা পেরোনোর সময় সাপের খণ্ডিত মাথা আর গিট লাগানো লেজ ওকে দেখিয়েছি। কি জর্জ, ঠিক বলিনি? চওড়া হাসি ফুটল জর্জ ডিংলারের মুখে। হ্যাঁ, দেখিয়েছ, কিন্তু আমার ধারণা আগে সাপ দুটোকে গুলি করেছ তুমি, তারপর লেজে গিট লাগিয়ে টেইলের পাশে ফেলে রেখেছ। হৈ হৈ করে উঠল সবাই। ডিংলারের কথাটা খুব মনে ধরেছে। পরপরই গম্ভীর ও স্বল্পভাষী পাঞ্চারের দিকে ছুটে গেল সবাই। মুডির মতো চাপাবাজকে কিছু নগদ সবক না দিলে চলছে না। হইহুল্লা ও ধস্তাধস্তির এক ফাঁকে অন্যদের অগোচরে সটকে পড়ল বেন ব্লকার। ব্যাংক হাউস থেকে বেরিয়ে ফোরম্যানের খোঁজ করল। সিপি রাঞ্চে ফোরম্যানের জন্য আলাদা কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারের পোর্চে বসে আছে জন। পেরির দিকে উদয় দৃষ্টি মিলে সিগারেট ফুঁকছে। পশ্চিম দিগন্তে গোধূলির সূর্যরশ্মি প্রকাণ্ড রক্তলাল বলয়ের তৈরি করেছে, অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। জনের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসল বেন। নীরবে সিগারেট রোল করল। ওকে দেখেছে জন, কিন্তু নীরবতা ভাঙল না কেউ। মিনিট কয়েক পর যখন রক্তলাল চাকতিটা টুপ করে ওল্ড স্টর্মির ঘাড়ের ওপাশে হারিয়ে গেল, পাহাড়ি খাদে গাঢ় হতে শুরু করলো ছায়ারা, তখন মুখ খুলল বেন। এটা নিশ্চয় পূর্ব পরিকল্পিত ছিল জন, দীর্ঘস্বরে বলল বেন ব্লকার। তোমাকে নিকেশ করতে হন্য হয়ে উঠেছে ব্লেজাররা। পাশ ফিরে বন্ধুকে দেখল জন। আজ দেখছি তোমার মাথাটা দারুণ খেলছে বেন। গল্প লেখা শুরু করে দাও, খ্যাতি পেয়ে যাবে নির্ঘাত। জনের ব্যাঙে গ্রাহ্য করল না বেন। দূর, অযথাই চেষ্টা করছো। আমাকে বোকা বানাতে পারবে না জন। বেলেজাররা আবার চেষ্টা চালাবে, এতে কোনো সন্দেহ নেই। চোখ কান খোলা রাখতে হবে তোমার। লুসের কাছ থেকে তেমন একটা খবরই পেলাম। লুস বেলেজারের কাছ থেকে? বিস্মিত স্বরে জানতে চাইল বেন। ওর কাছ থেকে পেলেও লুসকে মাধ্যম বলা চলে। আসলে খবরটা দিয়েছে মিসেস মেলিন। ঘোত করে বিস্তিসার একটা আওয়াজ ছাড়ল বেন।
ধেত, তুমি নিশ্চয় পেটিকোটের সঙ্গে জড়িয়ে যাচ্ছ না জন? ওহো, এখন পর্যন্ত তেমন কোনো উদ্দেশ্য নেই, বন্ধুকে আশ্বস্ত করল জন। কয়েক মুহূর্ত নীরব থাকলো বেন। তারপর অধৈর্য স্বরে বলল, সবাই বলে মিসেস মেলিন আসলে কিংয়ের মেয়ে মানুষ। এ ধরনের জায়গায় মিথ্যা বা গুজব রটানোর মতো মানুষের অভাব হয় না, গম্ভীর স্বরে বলল জন। তারপর বন্ধুর উদ্দেশ্যে মন খুলে হাসল। যাকে আসল কথা হচ্ছে, ওই মহিলা আমাকে সতর্ক করে দিতে খবরটা পাঠিয়েছে। সে কার কি তাতে আমার কিছু যায় আসে না। জবাবে কিছু বলতে চেয়েছিল বেন, কিন্তু হঠাৎ মেয়েকে নিয়ে রাঞ্চার উপস্থিত হওয়ায় ক্ষান্ত হলো। উঠে দাঁড়ালো দুজন। ওদের উদ্দেশ্যে নট করলো মাইক পার্কার। একটা সাপ মেরে ফেলতে সক্ষম হয়েছ জন, বলল সিপি মালিক, কিন্তু গর্তে আরো সাপ আছে। ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তোমার। থাকবো, হেসে বলল জন, কিন্তু সবাই মিলে দেখছি আমাকে ভরকে দেবে। তোমার আগে বলতে বলতে আমার কান পচিয়ে দিচ্ছিল বেন। আর তারও আগে বলেছে লুস ব্লেজার। যেখানেই যাচ্ছি সবাই একই জ্ঞান দিচ্ছে, ব্লেজাররা আমাকে ছাড়বে না, সতর্ক থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। লুস তোমাকে সতর্ক করেছে? বিস্ময়ে ভুরু কুঁচকে গেছে মাইক পার্কারের। কেন, ওর কি এমন দায় পড়েছে? ভাইদের সঙ্গে যদি ঝগড়া হয় লুসের, সম্ভাবনা বাতলালো এমিলি, এবং তার পরিণতিতে যদি সম্পর্ক খারাপ হয়ে যায়। ওহো, মেয়েকে থামিয়ে দিল বুড়ো। এর চেয়ে জোরালো কারণ থাকতে বাধ্য। আর কিছু বলল না এমিলি। সঙ্গত কারণে পাহাড়ি চাতালের ঘটনা খুলে বলতে পারছে না, যেহেতু পুরো ঘটনা শুনলে কিংকে কখনোই ক্ষমা করতে পারবে না পার্কার, কিংবা ওই ঘটনা ভুলেও যাবে না। অজ্ঞাতা উত্তরটা জনকেই দিতে হলো। আমার মনে হয় এখনো লুস সম্পর্কে ভুল ধারণা নিয়ে আছো পার্কার, মৃদুস্বরে বলল জন। টের পেল কৃতজ্ঞ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে এমিলি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এক লোককে খুন করেছে ও, কিন্তু এমিলি পুরোদস্তুর পশ্চিমের মেয়ে এবং এখানকার জীবনযাত্রার ধরনে অভ্যস্ত। ও জানে যেচে পড়ে লড়াই করেনি জন, বরং আত্মরক্ষার খাতিরে ডুয়েল লড়তে বাধ্য হয়েছে। পাষণ্ড এক লোককে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ওটা তোমার ধারণা, কিন্তু আমি এখনো সন্দেহমুক্ত নই। বরং লুস পিছনে থাকলে সতর্ক থাকবার পরামর্শ দেব তোমাকে, কর্কশ্বরে বলল পার্কার। জনের সঙ্গে একমত হতে পারেনি। যাকগে, মার্শাল কি বলেছে তোমাকে? বলল আমাকে দরকার নেই ওর, স্মিথ হেসে বলল জন। হুইটির কাঁচা কাজ তাহলে সৃষ্ট সামাল দিতে পারেনি? তোমাকে ঘাটানোর সাহস যেহেতু করেনি, নির্ঘাত ভরকে গেছে ও, বিদ্রুপের স্বরে বলল রানচান। কিন্তু ভুলেও ওকে হালকাভাবে দেখো না। পিছলা নাম হতে পারে, কিংবা বেলেজারদের নির্দেশে ওঠবোস করতে পারে, কিন্তু তোমার বা আমাদের জন্য মূর্তিমান বিপদ হয়ে দেখা দিতে পারে মার্শাল। গুড নাইট জানিয়ে মেয়েসহ এবার চলে গেল পার্কার। খুবই একগুঁয়ে লোক, মন্তব্য করল বেন ব্লকার, এবং একটু চরমপন্থীও নয় কি? বন্ধু হিসাবে দারুণ নির্ভরযোগ্য, বিপদে পাশে এসে দাঁড়াবে, কিন্তু যাকে একবার ঘৃণা করবে। লুস ব্লেজারের ব্যাপারটা ভেবে দেখো। প্রথম থেকে যে ধারণা করেছিল বস, সেটা থেকে সরে আসেনি এখনো, এবং আমি 1 মাসের বেতন বাজি রাখতে রাজি আছি। লুসের প্রতি বসের মনোভাব এতটুকু বদলাবে না। বেশ, বাজি ধরলাম, মৃদু হেসে বলল জন। তাহলে উঠিবেন, ঘুমিয়ে পড়ব। একা হয়ে পড়ল বেন। ফোরম্যানস শ্যাকের বন্ধ দরজার দিকে তাকিয়ে চিন্তিত দৃষ্টিতে। ঘটনা কি? প্রস্তাব দিতে না দিতেই যে বাজিটা ধরে ফেলল। সন্দিহান মনে বিড়বিড় করল, এমন কি জানে ও যেটা আমি জানি না? সম্ভবত মাসিক কামাইটা খোয়া যাবে, কিন্তু ওর মতিগতি বোঝা তো আরো কঠিন।
দরজার পিছনে দাঁড়ানো জন ক্যালকিন সব কথাই শুনতে পেল। স্মিথ হাসল। জীবনের সবচেয়ে বড় উপহার বোধহয় অকৃত্রিম কোনো বন্ধু, বেন বুলকার একজন। জনের জন্যে নির্দ্বিধায় মৃত্যুপুরীতে হানা দেবে, যে কোনো বিপদে তুচ্ছ জ্ঞান করবে, আমরণ লড়ে যাবে। পশ্চিমের বৈরী জীবনে অভ্যস্ত মানুষগুলোর মাঝে এমন দীর্ঘ, নিঃস্বার্থ ও আন্তরিক সম্পর্ক তৈরি হওয়া সত্যি বিস্ময়কর। অথচ কত সহজে বা ক্ষুদ্র কারণে একজন আরেকজনের জন্যে মৃত্যুবরণ করে। 12 উল্লেখযোগ্য ঘটনা ছাড়া আরও 1 সপ্তাহ কেটে গেল। চুপ মেরে আছে সার্কেল বি। কারো ব্যাপারেই যেন কোনো মাথা ব্যথা নেই। জন আজ করল এটা সেফ, ভাওতা বা সময়ক্ষেপণ। মক্ষম একটা চাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভিতরে ভিতরে। মাইক পার্কারের মতো হুইটির পদক্ষেপ ছিল কিছুটা কাঁচা কাজ, এবং তা ভালো করেই জানে কিং বেলেজার। যদিও বরাবরই অস্বীকার করেছে সে, কিন্তু বেসিনের প্রায় সবার বদ্ধমূল ধারণা আসলে হুইটিকে জনের পিছনে লেলিয়ে দেয়া হয়েছিল। একটু অতিমাত্রায় অস্থির হলেও উইন্ডির চৌহদ্দিতে নিজের ক্ষমতা সম্পর্কে পুরো মাত্রায় সচেতন কিং তাড়াহুড়ো করতে গিয়ে জনরোষের কারণ হতে চায় না, কারণ তাতে হিতে বিপরীত হতে পারে। অপেক্ষায় থাকো এবং শত্রুকে ভুল করতে দাও। সে সুযোগে চড়াও হলে চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব। ভাইদের জানালো কিং। নিষ্কর্মা বসে থাকবার অভিযোগ করছে ওরা। যত আশাই করি না কেন, হাত পা গুটিয়ে এখানে অপেক্ষায় থাকলে কালকিনের ভূত আমাদের ছেড়ে যাবে না। ক্ষুব্ধ কণ্ঠে প্রতিবাদ করল কাল। বসে আছো কেন? তোমার পিস্তলটা নিয়ে ক্যালকিনকে চেপে ধরোগে, উপদেশ দিল কিং। আমার তো মনে হয় তোমাকে দেখতে পেলে খুশিই হবে হুইটি। এভাবে আবল তাবল বলে তো কাজের কাজ কিছু হবে না, বলল অন্যজন। শুধু শুধু নিজেদের মধ্যে মন কষাকষি হবে। তার চেয়ে বরং ঠান্ডা মাথায় আরেকটু ভেবেচিন্তে কথা বলা উচিত হবে। ঠিক, তীক্ষ্ণ স্বরে বলল কিং। ভেবেচিন্তেই বলছি। প্রথম কথা হচ্ছে, ছোট্ট খরগোশের সমান বুদ্ধিও নেই তোমাদের কারো মাথায়। তাই পরিকল্পনার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তোমাদের দিয়ে যদি কোনো কাজ করিয়ে নিতে চাই, আগে থেকে বলবো। মোটা মাথায় কথাটা ঢুকিয়ে নাও। আমি ঘুমাচ্ছি না, পূর্ণ সজাগ এবং মাথা খাটাচ্ছি, বুঝেছ? 2 দিন পর এর প্রমাণ পাওয়া গেল। সিপি রাঞ্চের পূব সীমানা বরাবর গভীর ক্যানিয়নের কিনারা ধরে রাইড করছিল জন ক্যালকিন। লাইন কেবিনের দিকে যাচ্ছে। তীব্র গরম পড়ছে বলে তাড়াহুড়ো করছে না ও, বরং হালকা চালে ঘোড়া ছোটাচ্ছে। হঠাৎ নিচু এক টিলার উপর থেকে গর্জে উঠল একটা রাইফেল। ধোঁয়া উঠল। রাইফেলের গর্জন কানে আসবার পরপরই মাথায় প্রচণ্ড আঘাত অনুভব করল জন। বুলেটের ধাক্কায় স্যাডল থেকে খসে পড়ল। তারপর আর কিছু মনে নেই ওর। পরে যখন সচেতনতা ফিরে এলো, টের পেল ক্যানিয়নের কিনারে এক ফাটলের ঘেঁষোর তলায় পড়ে আছে। মাথায় লাগাতার দপদপে ব্যথা হচ্ছে। চাঁদি থেকে রক্ত গড়িয়ে এসে পড়েছে গালে। এক হাতে মাথায় আলতোভাবে আঙুল চালালো। বাম দিকে কানের সামান্য উপরে প্রমাণছাইদের ঠুলি তৈরি হয়েছে এবং চাঁদির চামড়া কেটেছে। কতক্ষণ এখানে পড়ে আছে জানে না, কিন্তু মুখ তুলে সূর্যের অবস্থান দেখে অনুমান করল প্রায় ঘণ্টাখানেক হবে। যেমন আছে পড়ে থাকবার সিদ্ধান্ত নিল। অদৃশ্য খুনি হয়তো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি, অর্থাৎ ওর মৃত্যু সম্পর্কে নিশ্চিত নাও হতে পারে। সেক্ষেত্রে অপেক্ষায় আছে সে লোকটা, যেই হোক তাকে দ্বিতীয় সুযোগ দেয়া ঠিক হবে না। গলা থেকে ব্যান্ডানা খুলে মাথায় পেঁচালো জন।
ব্যান্ডেজের কাজ চালিয়ে নেবে। তারপর সন্তর্পণে সরে এলো কয়েক গজ। ফাটলের প্রায় কিনারে পৌঁছে গেছে। হাঁটু সমান লম্বা লম্বা ঘাস জন্মেছে এখানে। আলগোছে ঘাসের কাণ্ড সরিয়ে উকি দিল। আশা করছে পাহাড়ি চাতালটা দেখতে পাবে। অদৃশ্য ঘাতক কোথায় ছিল জানেও। মাথায় বুলেট লাগবার ঠিক আগ মুহূর্তে সেদিকেই তাকিয়েছিল। ধোঁয়া দেখতে পেয়েছিল। উদ্দিষ্ট উদ্দিষ্ট জায়গা নিরীক্ষ করল জন। পাহাড়ি চাতাল, গিরিখাতের দেয়াল ও উঁচু উপত্যকাগুলো তন্ন তন্ন করে খুঁজল। অনেকক্ষণ ঠায় অপেক্ষায় থাকলো, কিন্তু কারো উপস্থিতির প্রমাণ দেখতে পেল না। খুনি বোধ হয় কেটে পড়েছে। পরিস্থিতি বিশ্লেষণ করল জন। নেহাত ভাগ্যের জোরে বেঁচে গেছে। একটু হলেও খামখেয়ালি হয়ে পড়েছিল, কারণ খোলা জায়গা ধরে যেভাবে প্যারেড করছিল, শত্রুদের হাত যে নিষ্ফিস করবে এতে বিস্ময়ের কিছু নেই। ভাগ্যিস হ্যাটের বাকলে আঘাত করেছে বুলেট। সামান্য দিগ্ভ্রান্ত হয়ে চাঁদিতে আঁচড় কেটেছে। ওই মুহূর্তে সামান্য পাশ ফিরে তাকিয়েছিল পাহাড়ের দিকে। নাক বরাবর দৃষ্টি থাকলে ঠিক চাঁদিক ফুটো করত বুলেট। তাহলে এতক্ষণে নিশ্চয় স্বর্গের সিঁড়ি ধরে উঠতে থাকত। লোকটা কে? ডিংলারকে অ্যাম্বুশ করেছিল যে লোক, সেই? বেটা চেহারা দেখালেই ভালো হতো। ফাটলের কিনারায় এসে দাঁড়ালো জন। তখনই দেখতে পেল কত অল্পের জন্যে রক্ষা পেয়েছে। স্যাডল থেকে গড়িয়ে পড়েছিল ওর দেহ। ঢাল বরাবর নেমে যাওয়ার সময় ফাটলে ঢুকে পড়েছে। সামান্য এদিক ওদিক হলে সরাসরি কয়েকশো গজ নিচের গভীর ক্যানিয়নের পাথুরে জমিতে আছড়ে পড়ত। সন্তর্পণে ঢাল ধরে উঠে এলো। মাথা তুলল পিছনে আকাশের পটভূমি রেখে। কোনো গুলি স্বাগত জানালো না ওকে। স্পষ্টত খুনি সটকে পড়েছে। হ্যাট ও ঘোড়া দুটোই হারিয়েছে। হ্যাট ছাড়াও চলবে, কিন্তু ঘোড়া অপরিসাহার্য। যেহেতু এখনো সম্পূর্ণ সচেতনতা ফিরে পায়নি, দুর্বল বোধ করছে এবং হাঁটতে গেলে চক্কর খাচ্ছে মাথা। পা আর মস্তিষ্কের সঙ্গে সমন্বয় নেই। অসহ্য ব্যথা হচ্ছে খুলির ভিতর। তাছাড়া স্যাডল স্কাবার্ডে রাখা রাইফেলটাও অপরিহার্য মনে হচ্ছে এখন। কে বলতে পারে আবার আক্রান্ত হবে না। খালি পায়ে হাঁটছে এবং দূরের রেঞ্জে গুলি করবার মতো অস্ত্র নেই সঙ্গে। এ ধরনের পরিস্থিতি জনের খুবই অপছন্দ। নিগার বেশি দূরে যাবে না, জানেও। গুলির প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে ঠিকই ওকে খুঁজতে বেরোবে। ঘোড়াটাকে তেমন প্রশিক্ষণ দেয়া আছে। 50 গজ দূরে একগুচ্ছ ঝোপ রয়েছে। আড়াল পাবে বলে সেদিকে এগোলো জন। হামাগুড়ি দিতে যথেষ্ট আয়াস লাগছে। ব্যথা পাচ্ছে। শরীরের সঙ্গে মস্তিষ্কের সমন্বয় নেই। যতটা সম্ভব ঘাসের আড়াল ব্যবহার করছে ও। নিরাপদে সেখানে পৌঁছলো। আড়াল থেকে নজর রাখলো নিচের টেইলে। নিচু স্বরে শীষ বাজালো। প্রায় সঙ্গে সঙ্গে চিহি ডাক শোনা গেল এবং পরপরই নিচু খাত থেকে বেরিয়ে এলো প্রকাণ্ড কালো ঘোড়াটা। মাথা উঁচিয়ে রেখেছে। নাকের পাটা ফুলে গেছে। বাতাসে গন্ধ শুকে মনিবের অবস্থান বুঝতে চাইছে। ফের শীষ বাজালো জন। তারপর আড়াল থেকে বেরিয়ে এলো। তীক্ষ্ণ চিহি ডাক ছেড়ে ওর দিকে ছুটে এলো নিগার। কাছে এসে নাকমুখ ঘষল জনের কাঁধে। আমাকে দেখে খুশি হয়েছিস না? কিন্তু ছেড়ে গেলি কেন? নিগারের দুই কান ধরে টানছে জন, হাসছে। আজ তো বেকুব দেখি। আর একটু হলে তোর মনিব মরতে বসেছিল। কষ্টে শিষ্টে স্যাডলে চাপল। সঙ্গে সঙ্গে জোর গতিতে আগে বাড়ল নিগার। ধেত্তেরি, এত জোরে ছুটছিস কেন? আমার মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা। অত তাড়া নেই, ধীরে ধীরে যা। ভর দুপুর তীব্র খরদাহে পুড়ছে উইন্ডি।
মূল রাস্তা প্রায় জনশূন্য দেখাচ্ছে, কেউ নেই বললে চলে। লাকি চান্সের পোর্সের ছায়ায় বসে আছে দু তিনজন বয়স্ক শহরবাসী, সিগারেট ফুঁকে আর গল্প করে অলস সময় কাটাচ্ছে। তীব্র গরমে অসহ্য লাগছে বলে ভিতর থেকে চেয়ারটা ল অফিসের পোর্চে নিয়ে এসেছে মার্শাল জেরেমি সিস্টো। আয়েশ করে বসেছে তাতে, যদিও এক ফোঁটাও বাতাস নেই, কিন্তু গুমট গরম নেই পড়ছে, কিছুটা হলেও তাই স্বস্তিকর। লাকি সান্সের পোর্সে বসে থাকা এক বুড়ো থোক করে মুখ থেকে তামাকের রস ছুঁড়ে ফেলল এক পোস্টে। নিরাসক্ত দৃষ্টিতে দেখল প্রখর সূর্যতাপ মুহূর্তের মধ্যে ওই আর্দ্রতাটুকু শুষে নিল। নরকের গরম পড়ছে, বিস্তৃষার সঙ্গে বলল লোকটা। আর সব কিছু কেমন স্থবির হয়ে পড়েছে না? একটা কিছু না ঘটলে নয় এখন। খুরের শব্দ শুনতে পেল ওরা। তুফান বেগে শহরে ঢুকেছে এক রাইডার। অলস দৃষ্টি মেলে রাস্তার দিকে চাইল অন্য এক বুড়ো। মনে হচ্ছে তোমার আশা পূরণ হয়েছে, কিছু খুশি খুশি গলায় বলল সে। এক পাগল এসে হাজির হয়েছে। পুবের টেইল ধরে ছুটে আসছে এক লোক, লেজে আগুন ধরে গেছে যেন, এমনভাবে ছুটছে ঘোড়াটা। প্রাণান্ত চেষ্টা করছে ওটা, কিন্তু তাতেও সন্তুষ্ট নয় রাইডার। সমানে কোয়ার্ট চালাচ্ছে বাহনের পাছায়। কয়েক বছর আগে হলে ভাবতাম নির্ঘাত ইঞ্জিনদের তাড়া খেয়ে ছুটছে বেটা, মন্তব্য করল তৃতীয়জন। কিন্তু ইদানিং পুরো ঠান্ডা হয়ে গেছে ওরা, শান্তিপূর্ণ জীবন ওদেরও উপভোগ্য লাগছে এখন। দূর, ও হচ্ছে সার্কেল বির জনি মেশনর। নিশ্চয় খুব তেষ্টা পেয়েছে বেচারার, নইলে এভাবে ছুটে আসতো না। ততক্ষণে রকেটের গতিতে ওদের সামনে দিয়ে চলে গেল ঊর্ধ্বশ্বাসের ছুটন্ত ঘোড়াটা। ধুলোর মেঘ তুলল এবং একটু পর ল অফিসের সামনে থামল। লাফিয়ে স্যাডল ছাড়ল ছোটখাটো গরনের রাইডার। পা সামান্য বাঁকানো তার, কর্কশ চেহারা, চোখজোড়া শট ও ধূর্ত। হাতের চেটো দিয়ে ধুলোয় একাকার হয়ে যাওয়া মুখ মুছল সে। চড়াসরে হাঁক ছাড়ল। এই যে পিছলা, ঘুমাচ্ছ নাকি? ওঠো ওঠো, এখন ঘুমানোর সময় নয়, কাজে ব্যস্ত হয়ে পড়ো। চোখ মেলে তাকালো মার্শাল, চেয়ার সিধে করে বক্তাকে নিরীক্ষ করল। বেলেজারদের চোটপাট সহ্য করে বটে, বিদ্রুপ বা উপহাস গ্রাহ্য করে না, কিন্তু তাই বলে সার্কেল বীর চুনোপুঠিরাও যা খুশি বলবে ওকে? আর যাই হোক, বিরক্তকর ওই উপাধি অন্য কারো মুখে শুনতে পছন্দ করে না সৃষ্ট। তোমার সমস্যা কি? বিরক্তি চেপে রেখে জানতে চাইল সে। আগে ঘটনা জানতে ইচ্ছুক, অবস্থা বুঝে চোটপাট দেখাবে। কে বলতে পারে কিং বেলেজারের কাছ থেকে গরম খবর নিয়ে আসেনি মেশনর? কেউ কিং এর মাথা ফাটিয়ে দিয়েছে নাকি? যদি তাই হতো তোমাকে জানানোর ঝামেলায় যেত না সার্কেল বি। সাসাসোলা স্বরে বলল জনি মেশনর। কিং নয়, বরং আমার মনে হচ্ছে সিপি ফোরম্যানের মাথাটা ফেটেছে। বেটা হয়তো পটলি তুলেছে। কথাটা বলতে দেরি, মুহূর্তে সচেতন ও সতর্ক হয়ে গেল মার্শাল। উৎসুক লোকজন এগিয়ে আসছে। প্রশ্ন করতে যাচ্ছিল কেউ কেউ। একটা হাত তুলে তাদের থামিয়ে দিল মেশনর। অত চেঁচাতে হবে না। ঘটনাটা জানতে চাও তো? বেশ বলছি। তোমার রেঞ্জ হয়ে শহরে আসছিলাম মার্শাল, ঘণ্টাখানেক আগের ঘটনা। ডার্ক ক্যানিয়নের মাঝামাঝি এসেছি, তখনই উল্টো দিকে জন ক্যালকিনকে দেখতে পেলাম। অমন কুচকুচে কালো ঘোড়া আর কারো নেই তল্লাটে। সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় দেখতে ভুল হয়নি আমার। লোকটা ক্যালকিনি। ধীরগতিতে যাচ্ছিল সে, দেখে মনে হলো সিপি লাইন হাউসের দিকে যাচ্ছে। স্বভাবতই আমার আগ্রহী হওয়ার কথা নয়, তাই ঘোড়াটা ছুটিয়ে নিজের পথে আসছিলাম। তখনই গুলির শব্দ শুনতে পেলাম।
শব্দ শুনে মনে হলো ক্যানিয়নের পূব দেয়াল বরাবর কোনো জায়গা থেকে গুলিটা করা হয়েছে। ওদিকে আড়ালও আছে বেশ। হঠাৎ স্যাডল থেকে পড়ে গেল ক্যালকিন। ওর ঘোড়াটা দাঁড়িয়ে পড়ল। ক্যানিয়নের কিনারে ছিল বলে ঢাল বরাবর গড়িয়ে গেছে ফোরম্যানের শরীর। দ্রুত একটা আড়াল দ্রুত একটা আড়াল নিলাম। মনে হলো খুনির কাছে নিশ্চয় একাধিক বুলেট আছে। অযথা নিজের প্রাণ বিসর্জন দেব কেন? বেশ কিছুটা অপেক্ষা করলাম, কিন্তু ক্যালকিনকে উঠে আসতে দেখিনি। যদ্দূর জানি ওখানে গভীর খাদ আছে। ক্যালকিন নিশ্চয় সেখানে পড়েছে। গুলিতে প্রাণ না হারালেও খাদে পড়লে আর রক্ষা নেই। খুনিও নিশ্চয় একই অনুমান করেছিল। ধরে নিয়েছে আর কোনো গুলি খরচ করতে হবে না। কারণ একটু পর দেখলাম ক্যানিয়নের পূব দেয়ালের লাগোয়া আড়াল থেকে বেরিয়ে তুফান বেগে ঘোড়া ছোটালো পাইন বনের দিকে। চিনতে পেরেছ লোকটাকে? জানতে চাইল মার্শাল। অনেক দূরে ছিল, পিছন দিকটা দেখেছি শুধু। ধূসর একটা ঘোড়ায় চড়ছিল লোকটা, আর ওর মাথায় ছিল লাল চুল। কিন্তু এত দূর থেকে তুমি কিভাবে বুঝলে? মার্শালের তীক্ষ্ণ প্রশ্ন। মাথায় হ্যাট ছিল না লোকটার, ব্যাখ্যা করলো সার্কেল বি পাঞ্চার। হ্যাটটা হয় অকুস্থলে ফেলে গেছে, নয়তো স্যাডল কান্টারের সঙ্গে বেঁধে রেখেছিল। অস্বাভাবিক ব্যাপার, গম্ভীর মুখে মন্তব্য করল মার্শাল। তো মনে হচ্ছে ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। বয়েজ, তোমরা যাবে কেউ? উৎসুক জনতার উদ্দেশ্যে জানতে চাইল সে। ততক্ষণে অন্তত 2 ডজন লোক জমায়েত হয়ে গেছে ল অফিসের সামনে। আগ্রহীরা ব্যস্ত হয়ে পড়ল। ছুটল যার যার ঘোড়া ও রাইফেল আনতে। যত গরমই হোক, উত্তেজনার খোরাক পেয়ে হারাতে রাজি নয়। মিনিট 15-র মধ্যে মেশনর সহ মার্শালের নেতৃত্বে 10 জনের দলটা যাত্রা করল ডার্ক ক্যানিয়নের উদ্দেশ্যে। লালচুলো লোকটা ধূসর ঘোড়ায় চেপেছিল, জানতে চাইল জেরেমি সৃষ্ট। সরু চোখে দেখছে মেশনরকে, অথচ তুমি ওকে চিনতে পারোনি। ব্যাপারটা একটু অস্বাভাবিক নয়? আমি তো অস্বাভাবিকতার কিছু দেখছি না, তর্ক করল ধূর্ত মেশনর। একে দূরে ছিলাম, তাই প্রচণ্ড গরমে তাপতরঙ্গ ছিল। এ অবস্থায় কি স্পষ্ট দেখা সম্ভব? কে জানে, হয়তো আমার চোখে কিছুটা খারাপ। কিন্তু আসল কথা হচ্ছে, সেফ অনুমানের বশবর্তী হয়ে কাউকে দোষারোপ করতে রাজি নই আমি। মেশনারের ব্যাখ্যায় মোটেও সন্তুষ্ট হলো না মার্শাল, বরং তার সন্দেহ আরও ঘনীভূত হলো। মুখে ভালো মানুষ সাজছে পাঞ্চার, কিন্তু আদবে সন্দেহ উস্কে দিচ্ছে। নির্দিষ্ট একজন মানুষকে ইঙ্গিত করছে সে, অথচ মুখে সেটা স্বীকার করছে না। চায় অন্য কেউ নামটা উচ্চারণ করুক। তৎকালীন সময়ে পশ্চিমে আইনের মানুষদের জনপ্রিয়তা ছিল না বললে চলে। লম্যানদের মধ্যে বহু লোকই ছিল যারা দুঃসাহস ও সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করত। বৈরী পশ্চিমে শান্তি স্থাপনের নিরলস পরিশ্রম করেছে এরা। শান্তিপূর্ণ এক সমাজ তৈরি হয়েছে এবং পরে এর উপর ভিত্তি করে প্রায় আধুনিক সমাজ ও শহর গড়ে উঠেছে। বুনো পশ্চিমে এদের ভূমিকা ছিল শান্তিদূতের মতো, কিংবা শান্তির ধারক ও বাহক হিসাবে। বিপরীত চিত্র বিস্তর দেখা গেছে। বহু ল অফিসারই ছিল অসৎ ও সুবিধাবাদী। লম্যান হিসাবে সাফল্যের মূলে ছিল এদের নিষ্ঠুরতা। অস্ত্রে দক্ষতা, আউটল বা দুর্বৃত্তের চেয়ে ঢের ক্ষিপ্ততার সঙ্গে গুলি চালাতে পারঙ্গম ছিল এরা। জেরেমি সৃষ্ট দুদলের কোনোটার মধ্যেই পড়ে না। সার্কেল বি তাকে ক্ষমতায় বসিয়েছে এবং সবাই কম বেশি জানে যে কিং বেলেজার শীষ দিলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় মার্শাল, বিনা তর্কে যে কোনো নির্দেশ তামিল করে।
নীরবে পথ চলছে মার্শাল। আজ করতে চাইছে ঘটনার নেপথ্য তাৎপর্য। দৃশ্যত লুসকে সার্কেল বি থেকে বহিষ্কার করা হয়েছে। ভিলেজাররা ওকে স্পষ্ট কিছু জানায়নি বটে, কিন্তু খবর পাওয়ার নিজস্ব সূত্র বা উৎস আছে সিস্টোর। আশপাশে ঘটে গেছে অথচ ওর কানে আসেনি এমন ঘটনা কমই ঘটেছে। যেমন কিং বেলেজারের গান বেল্ট লাকি চান্স সেলুনে রেখে গেছে লুস। এ খবর শুনে খুশিতে নিজের উরুতে চাপ্পড় মেরেছে শিষ্ট। চরম উল্লাস বোধ করেছে। পরে জেনেছে লুসকে পরিত্যাজ্য ঘোষণা করেছে কিং। ছোট ভাইয়ের সঙ্গে কোনো সংস্রব রাখছে না কেউ। সার্কেল বি রাইডারদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বেলেজারদের অনুগ্রহের দাসে পরিণত হয়েছে বলেই বোধহয় মন থেকে তাদের ঘৃণা করে সৃষ্ট। কিং এর তাচ্ছিল্য বা বিদ্রুপ ওর গায়ে আগুন ধরিয়ে দেয়, কিন্তু মুখ বুজে হজম করতে হয়। আদপে বেলেজার পরিবারের কাউকে সহ্য হয় না ওর। মেশনারের কথায় সংবিত ফিরে পেল মার্শাল। ওই যে ওখান থেকে গুলিটা করা হয়েছে। আঙুল তুলে উঁচু একটা জায়গা দেখিয়ে দিল সে। আর ক্যানিয়নের দেয়াল বরাবর এদিকে ছিল ক্যালকিন। ক্যানিয়নের কাছে পৌঁছে গেছে ওরা। কিনারা ধরে এগোচ্ছে এখন। ভালো করে পর্যবেক্ষণ করতে গতি কমালো। স্যাডল থেকে কাত হয়ে খুঁটিয়ে জমি দেখছে জনি মেশনর। হঠাৎ মাটিতে নামলো সে। জায়গা মতো পৌঁছে গেছি। এই যে দেখেছো, ঘোড়াটা এখানে ভরকে গিয়ে পিছিয়ে যেতে চেয়েছিল। ছোট্ট চাতালের মাটিতে খুরের একাধিক গভীর ছাপ দেখালো সে। ঘাসের পাতায় ক্ষুদ্র লালচে বাদামি ছোপ নজর কাড়ল ওর। দ্রুত সেদিকে এগিয়ে গেল। কৌতূহলী হয়ে অন্যরাও চলে গেল মেশনরের পাশে। ছোট্ট একটা ফাটল দেখালো সার্কেল বি পাঞ্চার। ক্যানিয়নের দেয়ালের কিনারায় প্রমাণ সাইজের একটা খাজ। খাজের চেরা দিয়ে নিচের জমিনে সবুজ ঘাস চোখে পড়ছে। কিছু ঘাস চ্যাপ্টা হয়েছে, কিন্তু কিছু নুয়ে পড়েছে এবং কয়েক জায়গায় শুকনো রক্ত লেগে আছে। নিশ্চিতভাবে বলা যায় এখানে পড়ে গিয়েছিল ক্যালকিন। দীর্ঘস্বরে বলল শিষ্ট। কিন্তু এরপর গেল কোথায়? গড়িয়ে পড়েছিল বোধহয়, বলল সঙ্গে আসা একজন। যদ্দূর মনে হচ্ছে ফাটলটা ঢালু হয়ে অনেক নিচে চলে গেছে। উপর থেকে এর কিছু অংশ চোখে পড়ছে। ওখানে নামতে গেলে যথেষ্ট ঝামেলা পোহাতে হবে, বিরক্তি প্রকাশ করল মার্শাল। ওখানে না নেমেও তো উপায় দেখছি না। কষ্টে শিষ্টে নিচে নেমে গেল চারজন, মার্শাল ও মেশনর সহ আরও দুজন। কিন্তু নিখোঁজ ব্যক্তিটিকে পাওয়া গেল না। অজ্ঞাতা ক্যানিয়নের মুখে চলে এলো পাশে। এত যন্ত্রণা না করে আগে এখানে এলেই হতো, বিরক্তি প্রকাশ করলো একজন। যার যার ইচ্ছে মতো যদি সব কিছু করা যেত, তাহলে বহু আগেই তোমার চাঁদিতে গজব নামতো ফ্রেন্ড, ক্ষুব্ধ স্বরে বলল মার্শাল। সঙ্গে সঙ্গে চুপ করে গেল ফ্রেড নামের নামতো ফ্রেড। ক্ষুব্ধ স্বরে বলল মার্শাল। সঙ্গে সঙ্গে চুপ করে গেল ফ্রেড নামের লোকটা। মার্শালের কাছে টাকা দেনা আছে সে। আরো কিছু বলতে গিয়ে সৃষ্টকে খেপিয়ে দিতে চায় না। নীরবে হজম করল অপমান। অন্যদেরও কেবল জনি মেশনর সারা কোনো না কোনোভাবে মার্শালের কাছে দায়বদ্ধ। নীরবে পাহাড়ি চাতাল ধরে এগোলো পাশে। মেশনারি দেখতে পেল হ্যাটটা। ঘোড়া দাবড়ে ছুটে গেল সে। নিচু হয়ে মাটি থেকে তুলে নিল হ্যাটটা। তারপর মার্শালের জন্য অপেক্ষায় থাকলো। ভাঙা বাকল এবং বুলেটের সরু গর্তের সঙ্গে কিনারায় লেগে থাকা রক্তের উপস্থিতিতে পরিষ্কার বোঝা গেল পুরো ঘটনা। মনে হচ্ছে জুত মতো ক্যালকিনকে পেয়ে গিয়েছিল খুনি। হ্যাট ফুটো করে চাঁদিতে লেগেছে বুলেট, মন্তব্য করল সৃষ্ট। কিন্তু লাশটা কোথায় গেল?
বুলেটের ঘায়ে যদি মৃত্যু নাও ঘটে থাকে, ক্যানিয়নের কিনারা ধরে নিচের খাদে পড়লে শরীরের একটা হাড়ও আস্ত থাকবার কথা নয়। ঝুলন্ত চাতাল, লাগোয়া খাদ ও পাহাড়ি ফাটল সব জায়গায় তালাশ করল ওরা। শেষে সম্ভাবনা বাতলে দিল ফ্রেড থপসন। আমার মনে হয় সরাসরি নিচের খাদে পড়েনি ক্যালকিন, বরং ঢাল ধরে গড়িয়ে যাওয়ার সময় ওই ফাটল বরাবর চাতালে পড়ে গেছে। এটাই রহস্যের সম্ভাব্য সমাধান বলে মনে হলো। বিশেষ করে ঢালু জমির ফাঁকে লম্বা হা করা ফাটলটা দেখে বিশ্বাসটা দীর্ঘ হলো সবার। একজন মানুষ বা একটা লাশের জায়গা হওয়ার মতো যথেষ্ট চওড়া। সম্ভবত তাই ঘটেছে। ত্যক্ত মনে উপসংহারে পৌঁছল মার্শাল। আরও তল্লাশি করতে আগ্রহ পাচ্ছে না। ক্যালকিন যদি ওখানে পড়ে মরে থাকে, স্পষ্ট একটা কবর হয়ে গেছে। এর চেয়ে ভালো খবর আমরাও বানাতে পারতাম না। চলো শহরে ফিরি। এখানে যতক্ষণ ছিলাম সারাক্ষণই অস্বস্তি লেগেছে। আবারও চিহ্ন অনুসরণ করে এগোলো ওরা। খোলা জায়গা হয়ে নিচু টিলার উপর চলে এলো। এখান থেকে গুলি করা হয়েছে। এক চিলতে খোলা জায়গার কিনারে ক্যানিয়ন থেকে আড়াল তৈরি করেছে ঘন স্প্রুস, ক্যাকটাস ও ক্যাটক্লোর সারি। অ্যাম্বুশ করবার জন্যে জুৎসই জায়গা। খুঁড়ের চিহ্ন দেখে বোঝা গেল কোথায় ঘোড়া রাখা হয়েছিল। প্রকাণ্ড এক স্প্রুসের নিচে ক্যাটক্লো ঝোপের এক পাশে একটা ধূসর রঙের জীর্ণ স্টেটসন পড়ে আছে। ওটা তুলে নিল মার্শাল। ভুরু কুচকে উল্টে পাল্টে দেখল। সুয়েড প্যান্ডে দুটো অক্ষর লেখা, LB। বহুদিনের ব্যবহারে কালির লেখা অস্পষ্ট হয়ে এলেও দিব্যি পড়া যাচ্ছে। লুস ব্লেজার না হয়ে যায় না, বিড়বিড় করল মার্শাল। কিন্তু কি মনে করে হ্যাট ফেলে গেল? হ্যাট যেখানে পড়েছিল জায়গাটার আশেপাশে সিগারেটের কয়েকটা গোড়া পড়ে আছে। এখানে অপেক্ষা করেছে কিছুক্ষণ, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। পর্যবেক্ষণের ফলাফল ব্যাখ্যা করল জেরেমি সিস্টো। কোনো এক ফাঁকে বোধ হয় হ্যাট খুলে রেখেছিল, কিন্তু কাজ শেষে ওটা নিতে মনে ছিল না। তাড়াহুড়ো করে ভেগে গেছে। ঘাসের ফাঁকে পড়ে থাকা চকচকে পেতলের ছোট্ট একটা জিনিস পেয়ে তুলে নিল সে। .38 খোসা। এতেই বোধহয় নিশ্চিত হয়ে গেল। আর কি কোনো আলামতের দরকার আছে? আমার মনে হয় যত শীঘ্রই সম্ভব মিস্টার লুস ব্লেজারকে খুঁজে বের করতে হবে আমাদের। তোমাকে দেখা দিতে সে বসে আছে ভাবছ? বিদ্রুপের স্বরে বলল ফ্রেড থপসন। গিয়ে দেখবে আগেই পগার পার হয়ে গেছে লুস। এ জীবনে আর ওর দেখা পাবে কিনা সন্দেহ। সরু চোখে তাকে দেখল মার্শাল। কত ডলার হারাতে রাজি আছো? আমি বলছি শহরে গিয়ে ওকে খুঁজে পাবো। $10 বাজি ধরবে? মাত্র $10? আমি তো জীবনটাই বাজি ধরতে রাজি। হো হো করে হেসে উঠল ফ্রেড থপসন। শুধু শুধু মূল্যবান $10 খোয়াবে জেরেমি? ওহ, ভুল করছো, নিচু স্বরে বলল এক বন্ধু। জেরেমির কাছ থেকে টাকা খসানো এত সহজ নয়। নাগারে ঘোড়া ছুটিয়ে উইন্ডিতে ফিরে এলো পাশি। পুরো দলই এক নাগারে ঘোড়া ছুটিয়ে উইন্ডিতে ফিরে এলো পাশি। পুরো দলই হোটেলে চলে এলো। ততক্ষণে খবর চাউর হয়ে গেছে। প্রায় পুরো শহরের লোকজন হাজির হয়ে গেছে। যাকে ধরতে আসা দেখা গেল নির্বিকার মুখে শান্ত ভঙ্গিতে ডাইনিং রুমে বসে খানা খাচ্ছে। উল্লসিত চাউনিতে একবার থপসনকে দেখল মার্শাল। $10 জিতে গেছে সে। তারপর ব্যক্তিগত লেনদেন বাদ দিয়ে দায়িত্বে মনোনিবেশ করল। লুস ব্লেজারের দিকে এগোলো। দুপুরে কোথায় ছিলে তুমি? কর্কশ্বরে প্রশ্ন করল সে। কেউ কিছু না বললেও ঝামেলার গন্ধ পেয়ে গেছে লুস। বুঝলো কোথাও একটা ঘাপলা হয়েছে। মনটা তেতো হয়ে গেল ওর।
আবার কোন ফিকির করতে এসেছে মার্শাল, কে জানে। আমি কি করছিলাম জানা যদি তোমার এত জরুরি হয়ে থাকে, বিরক্ত স্বরে বলল ও। মনে শঙ্কা, কি বিপদে না জানি ওকে ফেলে দেয় হারামি মার্শাল। নদীর দক্ষিণে প্রসপেক্টিং করছিলাম। অ্যাম্বুশের জায়গা ঠিক বিপরীতে এ স্থান। খাপে খাপে মিলে যাচ্ছে। কুর ভঙ্গিতে বেঁকে গেল সৃষ্ট ঠোঁটজোড়া। চোখে অশুভ চাউনি ফুটল। কেউ তোমার সঙ্গে ছিল যে অ্যালিবাই দিতে পারবে? না, কারো সঙ্গে দেখা হয়নি আমার, কাউকে দেখিও নি। কি ঘটনা বলো তো? সময় হলেই জানতে পারবে। এখনো কি .38 ব্যবহার করছো? লুস মাথা ঝাঁকাতে পরবর্তী প্রশ্ন করল মার্শাল। এ মুহূর্তে সঙ্গে আছে ওটা? নিশ্চয়। যেখানে পোস্টফিটিং করছি, নিরস্ত্র থাকলে বিপদের সমূহ সম্ভাবনা। অ্যাম্বুশে খুনোখুনি এলাকায় পানিভাত হয়ে গেছে ইদানিং। অযথা ঝুঁকি নায়কে। কথাটা তুমি নিজেই স্বীকার করলে, জালিয়াতি সুরে বলল মার্শাল। তারপর ক্যানিয়নে পাওয়া জীর্ণ হ্যাটটা বাড়িয়ে ধরল। এটা কার জানো নাকি? হতভম্ব দেখালো লুসকে। বিস্ময় কাটিয়ে উঠে বলল, আমার। কিন্তু এটা তো ফেলে এসেছিলাম। হ্যাঁ জানি আমরা। রুদ্ধ কণ্ঠে বাধা দিল মার্শাল। লুসের কথা শেষ করল। ক্যালকিনকে যেখানে অ্যাম্বুশ করেছ সেখানে ফেলে এসেছ। ঝটিতই উঠে দাঁড়ালো লুস বেলেজার। চোখ বিস্ফারিত হয়ে গেছে। চারপাশে তাকিয়ে দেখল ঘরের প্রতিটি মানুষ পিস্তল হাতে কাভার করছে ওকে। কেউ কেউ যেন একটু বেশি মাত্রায় উৎসাহী। নিজের পিস্তল থেকে হাত দুটো যথেষ্ট দূরে রাখল। ক্যালকিনকে অ্যাম্বুশ করেছি? রাজ্যের বিষয় প্রকাশ পেল লুসের কণ্ঠে। একই সঙ্গে বন্ধুর জন্য উদ্বিগ্ন বোধ করছে। ভাবছ আমি ওকে অ্যাম্বুশ করেছি? অসম্ভব। মাথা নিশ্চয় খারাপ হয়ে গেছে তোমার। নইলে এ মুহূর্তে পুরো বেসিনে একমাত্র বন্ধুকে অ্যাম্বুশের অভিযোগ কেন করবে আমার বিরুদ্ধে? .38 গুলিতে ঘায়েল করা হয়েছে ক্যালকিনকে। ধূসর ঘোড়ার এক রাইডার করেছে গুলিটা। কর্তৃত্বের স্বরে ব্যাখ্যা দিল মার্শাল। কণ্ঠে বোঝা গেল সেফ আনুষ্ঠানিকতা মনে করছে এটাকে। আর অকুস্থলে এই হ্যাটটা খুঁজে পেয়েছি আমরা। এই হ্যাটটা আমার বটে, তবে অনেকদিন ব্যবহার করি না। সার্কেল বি ছেড়ে আসবার সময় তাই ওটা সঙ্গে আনিনি, ব্যাখ্যা দিল লুজ। পাশের চেয়ারে পড়ে থাকা আরেকটা হ্যাটের দিকে ইশারা করলো। এই যে, এটা ব্যবহার করছি এখন। কুৎসিত ভঙ্গিতে হাসল মার্শাল। দারুণ চালাক না? বিদ্রুপ ওর কণ্ঠে। কিন্তু অতি চালাকের গলায়ও দড়ি পড়ে, তাই না? দুবার পার পেয়ে গেছো, তবে এবার ঠিকই খাঁচায় আটকা পড়বে।